অসাধারণ একটি গল্প ভালো লেগেছে, সাবস্ক্রাইব করুন প্লিজ। 2 বছর পর বেস্ট ফ্রেন্ডের বোনের পাশে বর বেশে নিজের স্বামীকে দেখে কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায় গুঞ্জন। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে, পরক্ষণে নিজেকে সামনে নিয়ে সেখান থেকে অন্যদিকে চলে যায়। এটাই হয়তো তার ভাগ্যর লিখন ছিল, সে দুর্বল হবে না। নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে গুঞ্জন, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। কালো হওয়া কি এই সমাজে অপরাধ, নাকি কালো হয়ে জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় ভুল? ভাবতে গুঞ্জনের দু চোখ ভিজে ওঠে। গুঞ্জন একটি নিরিবিলি জায়গায় গিয়ে বসে, আকাশের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে চুপচাপ বসে থাকে, যেন নীরবতায় সে তার প্রভুর সঙ্গে কথোপকথন করছে। বুক ভরা সব কষ্ট তার কাছেই উজাড় করে দিচ্ছে। ঠিক তখনই পেছন থেকে গুঞ্জনের বেস্ট ফ্রেন্ড এসে বলে, কিরে গুঞ্জন, তুই এখানে কি করছিস? তোকে সারা বাড়ি খুঁজে এলাম, আর তুই এখানে একা বসে আছিস? চল চল, ওদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। কথাটা শুনতেই গুঞ্জনের বুকের ভেতর যেন তীব্র ঝড় বয়ে যায়। নিজের স্বামীর বিয়ে নিজের চোখের সামনে হবে, এমন দৃশ্য কোনো মেয়েই বা কিভাবে মেনে নিতে পারে? যদিও সে জানতো রিয়াদ কোনোদিনই তার কাছে ফিরে আসবে না, তবুও এই 2 বছর বুক ভরা ভালো আশা নিয়ে অপেক্ষা করেছিল। হয়তো একদিন সে ফিরে আসবে, হয়তো নিজের ভুল বুঝতে পারবে, হয়তো একবার অন্তত তাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করবে। কিন্তু রিয়াদ তার সেই সমস্ত আশাকে মিথ্যা প্রমাণ করে দিল। সে আর ফিরে এলো না, বরং আজ থেকে সে সম্পূর্ণভাবে অন্য কারো হয়ে গেল। কথাটা ভাবতেই গুঞ্জনের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ঠোঁটের কোণে এক ফোঁটা তিক্ত হাসি ফুটে ওঠে, আর অজান্তেই তার বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। গুঞ্জন বিয়ের আসরে এসে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। দূর থেকে রিয়াদের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। আজ রিয়াদকে ভীষণ হাসি খুশি লাগছে। লাগবেই বা না কেন, সে তো আজ তার মনের মতো জীবনসঙ্গী পেয়েছে। সুন্দরী, সুশ্রী, স্মার্ট, ঠিক যেমনটা সে চেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়ে যায়। গুঞ্জন শুধু নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখল, চাইলেও ও কিছু করতে পারল না। হঠাৎ রিয়াদের নজর গিয়ে পড়ল গুঞ্জনের ওপর। তাকে এখানে দেখে মুহূর্তে চমকে উঠল সে। গুঞ্জন এখানে কেন? আবার কোনো ঝামেলা করবে না তো? এই চিন্তায় রিয়াদের অস্থিরতা বেড়ে গেল। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে ঈশিতার দিকে তাকিয়ে বলল, আমি একটু আসছি। ঈশিতা মুচকি এসে মাথা নাড়ল। রিয়াদ সবার আড়ালে গুঞ্জনের হাত শক্ত করে ধরে টানতে টানতে একটি নির্জন জায়গায় নিয়ে এলো। তারপরে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি এখানে কেন এসেছো? তোমার লজ্জা করে না এই কালো চেহারা নিয়ে এখানে আসতে? নাকি আমার বিয়ের খবর শুনেই ধেই ধেই করে ঝামেলা পাকাতে চলে এসেছো? একটু থেমে সে আবার বলল, শুনে রাখো, যদি কোনো রকম ঝামেলা করার চেষ্টা করো তাহলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। গুঞ্জন কোনো উত্তর দিল না, শুধু এক দৃষ্টিতে রিয়াদের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো, একজন মানুষ কতটা জঘন্য হলে আরেকজনকে এতটা অপমানজনক ভাষায় আঘাত করতে পারে। রিয়াদ আবার বিদ্রূপের হাসি হেসে বলল, তোমাকে তো ছেড়ে চলে এসেছি, আবার কেন ফিরে এসেছো? তোমার কুফা কাটিয়ে যখন একটু সুখের মুখ দেখতে শুরু করেছি, তখনই তুমি কালো ছায়ার মতো এসে হাজির হলে। নাকি আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করছি, সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই এই কালো কুৎসিত মুখটা দেখাতে চলে এসেছো? এতক্ষণ গুঞ্জন সব অপমান নীরবে সহ্য করছিল, কিন্তু এবার যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগে তার সারা শরীর কাঁপতে লাগলো। দাঁতে দাঁত চেপে সে জ্বলন্ত দৃষ্টিতে রিয়াদের দিকে তাকিয়ে বলল, শেষ? নাকি অপমানের ঝুলিতে এখনো কিছু বাকি আছে? রিয়াদ মুহূর্তের জন্য থমকে গেল। গুঞ্জন তাচ্ছিল্যের হাসি এসে আবার বলল, এতক্ষণ চুপ ছিলাম বলে ভেবো না, তোমার বলার প্রতিটি কথাই আমি মেনে নিয়েছি। চুপ ছিলাম শুধু এই ভেবে, আজ তোমার বিয়ের দিন, তোমার আনন্দের দিনে কোনো অশান্তি সৃষ্টি করতে চাই না। কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে যা খুশি তাই বলবে আর আমি মাথা নিচু করে সব সহ্য করব। এক পা এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, বারবার আমার গায়ের রং নিয়ে কথা বলছো, বলো তো মানুষ কি তার গায়ের রং
নিজে বেছে নিয়ে পৃথিবীতে আসে, নাকি আল্লাহর সৃষ্টি নিয়ে অপমান করাটাকেই তুমি নিজের শিক্ষার পরিচয় মনে করো? গুঞ্জন আবার বলল, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এতে আমার কষ্ট হয়েছে ঠিক, কিন্তু আজ বুঝতে পারছি তুমি চলে গিয়ে আমার কোনো ক্ষতি করনি। বরং আল্লাহ আমাকে এমন একজন মানুষের হাত থেকে বাঁচিয়েছেন, যে মানুষের চরিত্র নয়, শুধু বাহ্যিক সৌন্দর্য দেখতে জানে। সে গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত গলায় বলল, আর একটা কথা ভালো করে শুনে রাখো, আমি এখানে তোমার বিয়ে ভাঙতে আসিনি, তোমাকে ফিরে পেতেও আসিনি। আর আমি জানতাম না তুমি বিয়ে করছো। আমি শুধু আজ এখানে এসেছি আমার বান্ধবীর জন্য। রিয়াদ কিছু বলতে গিয়েও থেমে গেল। গুঞ্জন এবার চোখের কোণে জমে থাকা জলটুকু শক্ত করে আটকে রেখে বলল, তুমি বারবার আমাকে কালো কুৎসিত বলছো, অথচ জানো মানুষের আসল সৌন্দর্য গায়ের রঙে নয়, চরিত্রে থাকে। তুমি হয়তো ভীষণ সুন্দর, কিন্তু তোমার কথাগুলো তোমাকে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ বানিয়ে দিয়েছে। কয়েক সেকেন্ড নীরব থেকে সে শেষবারের মতো বলল, ভয় পেও না, তোমার সংসার ভাঙার মতো এতটা সস্তা আমি নই। তোমাকে হারানোর কষ্ট একদিন ছিল, কিন্তু আজ তোমাকে দেখে শুধু একটা কথাই মনে হচ্ছে, যে মানুষ আমাকে আমার গায়ের রং দিয়ে বিচার করেছে, তাকে হারিয়ে আমি কিছুই হারাইনি। কথাগুলো বলেই গুঞ্জন মাথা উঁচু করে সেখান থেকে চলে যায়। আর রিয়াদ নির্বাক হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাতে গুঞ্জন আকাশের পানে মুখ করে তাকিয়ে বলে ওঠে, কালো মেয়েরা কি এতটাই ঘৃণিত যে তাদের সম্মান, অনুভূতি আর স্বপ্নের কোনো মূল্য নেই? কেন তাদের দেখলেই শুরু হয় অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, ব্যঙ্গ আর অপমান? গায়ের রং কি একজন মানুষের চরিত্র, যোগ্যতা, ভালোবাসা আর মানবিকতার মাপকাঠি? কালো বলেই কি একটি মেয়ের হাসির কোনো দাম নেই? কালো বলে কি তার স্বপ্নগুলো রঙহীন হয়ে যায়? কেন সমাজ এখনো সৌন্দর্যের মাপকাঠিতে মানুষের মন নয়, গায়ের রঙকে বিচার করে? যে মেয়েটা দিনের শেষে সবার মুখে হাসি ফোটায়, সেই মেয়েটাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রঙের জন্য নীরবে চোখের জল ফেলে। তার অপরাধ শুধু একটাই, সে ফর্সা নয়। কেন কালো মেয়েদের বারবার শুনতে হয় আরেকটু ফর্সা হলে ভালো লাগতো? কেন তাদের যোগ্যতা, মায়া, ভালোবাসা আর ব্যক্তিত্ব সবকিছু হারিয়ে যায় শুধু গায়ের রঙের কাছে? রং তো সৃষ্টিকর্তার দান, তবুও মানুষ রং দিয়ে মানুষকে ছোট করে। কিন্তু কেউ কি কখনো ভেবেছে, কালো মেঘই বৃষ্টি হয়ে পৃথিবীকে শান্তি দেয়, কালো মাটি ফসল ফলায়, কালো রাতই হাজারো তারার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে? তাহলে কালো মেয়েটাই কেন অবহেলার আরেক নাম হবে? গুঞ্জনের চোখ বেয়ে টপ টপ করে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। ঠিক তখনই তার কাঁধে কারো স্নেহভরা হাতের স্পর্শ অনুভব করলো সে। পেছনে ফিরে তাকাতেই দেখলো তার মা আয়েশা বেগম। মাকে দেখা মাত্রই আর নিজেকে সামলে রাখতে পারল না গুঞ্জন। ঝাঁপিয়ে পড়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, মা গো, আমি আর পারছি না মা, এত কষ্ট আর সহ্য হচ্ছে না। মানুষের অপমান, তিরস্কার আর অবহেলা কিছুই আর নিতে পারছি না। মা, আমি কেন সুন্দর হলাম না? আমি যদি একটু সুন্দর হতাম, তাহলে আজ আমার স্বামী অন্য কারো হয়ে যেত না। নিজের চোখের সামনে নিজের স্বামীর বিয়ে দেখতে হতো না আমাকে। মা, আমি যদি একটু সুন্দর হতাম, তাহলে হয়তো আমিও একটা সুন্দর সংসার পেতাম। এভাবে তোমাদের বোঝা হয়ে বেঁচে থাকতে হতো না। আমার গুঞ্জনের আমার গুঞ্জনের প্রতিটি কথা যেন আয়েশা বেগমের বুক চিরে তীরের মতো বিঁধছিল। কোনো মায়ে কি সন্তানের এমন বুক ভাঙা আর্তনাদ সহ্য করতে পারেন? পারেন না। তাই মেয়ের অসহনীয় কষ্ট দেখে তার নিজের চোখও অশ্রুতে ভরে উঠল। নোনা জল গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। তিনি স্নেহ ভরে গুঞ্জনের মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, মা, কখনো নিজের রূপ নিয়ে আফসোস করবি না। আল্লাহ কাউকে যেমন সৃষ্টি করেন, তার মধ্যে সৌন্দর্য লুকিয়ে থাকে। মানুষের আসল সৌন্দর্য গায়ের রঙে নয়, তার চরিত্রে, তার ব্যবহারে, তার মনুষ্যত্বে। একটা কথা মনে রাখিস, যে মানুষ শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে ভালোবাসে, সে কখনো সত্যিকারে ভালোবাসতে জানে না। তার ভালোবাসা ক্ষণস্থায়ী। আর যে মানুষ মনকে ভালোবাসে, সে সারা জীবন আগলে রাখে।
তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস মা? তোর কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল তাদের, যারা তোর নিঃস্বার্থ ভালোবাসার মূল্য বুঝতে পারেনি। যে মানুষ তোকে হারিয়ে অন্য কাউকে বেছে নিতে পেরেছে সে কোনোদিনই তোর ভালোবাসার যোগ্য ছিলই না। আজ হয়তো তুই ভাবছিস সব শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর, আল্লাহ কখনো কারো প্রাপ্য কেড়ে নেন না। কখনো কখনো তিনি কিছু মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন, যেন ভবিষ্যতে আমাদের জন্য আরও সুন্দর কিছু লিখে রাখতে পারেন। তাই চোখের জল মুছে ফেল মা। তুইও কারো বোঝা নয়, তুই আমার গর্ব, আমার সাহস। আল্লাহর ওপর ভরসা রাখ। যে মেয়েটা এত কষ্ট সহ্য করেও কাউকে অভিশাপ দেয়নি, তার জন্য নিশ্চয়ই আল্লাহ এমন একজন মানুষকে রেখেছেন যে তোর চোখের প্রতিটি অশ্রুবিন্দুর মূল্য দেবে। মায়ের কথাগুলো শুনে গুঞ্জন আবারও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। বুকের ভেতরের যন্ত্রণাটা এখনো কমেনি, কিন্তু মায়ের স্নেহমাখা কথাগুলো যেন তার ভাঙা মনটাকে একটু হলেও শান্ত হতে শেখালো। গুঞ্জনের কিছুক্ষণ নীরব মায়ের বুকে মাথা রেখে কাঁদল, তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নিল। চোখের জল মুছে গভীর একটা শ্বাস ফেলল। মনে হচ্ছিল বুকের ভেতরে জমে থাকা ভারী পাথরটা এখনো রয়ে গেছে, তবে মায়ের কথাগুলো তাকে আবার বাঁচার সাহস জোগাচ্ছে। আয়েশা বেগম মেয়ের মুখটা দুই হাতে তুলে ধরে বললেন, শোন মা, জীবনে কখনো নিজেকে ছোট ভাববি না। মানুষ তোকে কি বললো, কিভাবে দেখলো, সেটা বড় কথা নয়। তুই নিজেকে কিভাবে দেখিস সেইটাই সবচেয়ে বড় বিষয়। মনে রাখিস, যে মেয়ের আত্মসম্মান আছে তাকে কেউ কখনো সত্যিকারের হারাতে পারে না। গুঞ্জন ফুপিয়ে ফুপিয়ে বলল, কিন্তু মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার সব কিছু শেষ হয়ে গেছে। আয়েশা বেগম মৃদু হেসে বললেন, না মা, কিছুই শেষ হয়নি, বরং আজ থেকেই তোর নতুন জীবন শুরু হবে। যে মানুষ তোকে অবহেলা করেছে তার জন্য সারা জীবন কাঁদতে নেই। একদিন সেই বুঝবে কি অমূল্য রত্ন সে নিজের হাতেই হারিয়েছে। আর সেদিন তুই তার দিকে ফিরে তাকানোরও প্রয়োজন বোধ করবি না। তিনি গুঞ্জনের কপালের আলতো করে চুমু এঁকে আবার বললেন, আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। আজ তুই কাঁদছিস ঠিকই, কিন্তু বিশ্বাস কর, এই কান্নার বদলে একদিন তিনি তোকে এমন হাসি উপহার দেবেন যা কেউ কেড়ে নিতে পারবে না। তাই নিজের ভরসা হারাবি না, তোর রবের ওপর ভরসা রাখ। মায়ের কথাগুলো গুঞ্জনের হৃদয়ে অদ্ভুত এক শক্তির সঞ্চার করলো। সে চোখের শেষ অশ্রুবিন্দুটুকু মুছে নিল, তারপর মনে মনে একটি প্রতিজ্ঞা করলো, আজ থেকে আমি আর নিজের রূপের জন্য কাঁদব না। যারা আমাকে আমার গায়ের রঙের জন্য অপমান করেছে তাদের সামনে একদিন নিজের যোগ্যতা দিয়েই মাথা উঁচু করে দাঁড়াবো। আমার পরিচয় আমার রূপ নয়, আমার আত্মসম্মান, আমার চরিত্র আর আমার সাফল্য। মেয়ের চোখে সেই দৃঢ়তার ঝলক দেখে আয়েশা বেগমের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি মনে মনে মহান আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মেয়ের জীবনে যতগুলো কষ্ট লিখে রেখেছেন, এবার তার বদলে একটু সুখ লিখে দিন। ওর ভাঙা হৃদয়টা আপনার রহমতের জোড়া লাগিয়ে দিন। মেয়ে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে নীরবে দাঁড়িয়ে রইল। তাদের চোখে তখনও অশ্রু, কিন্তু সেই অশ্রুর আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক নতুন ভোরের অপেক্ষা। গুঞ্জনের বয়স যখন মাত্র 17, রিয়াদের সঙ্গে তার বিয়ে হয়। অভাবের সংসারে বড় হওয়া মেয়েটির জন্য ভালো সম্বন্ধ পেয়ে বাবা মা আর দেরি করেননি। গ্রামের নিয়ম মেনেই অল্প বয়সে তাকে বিদায় দেওয়া হয়, কিন্তু বিয়ের 1 মাসের মধ্যেই শুরু হয় অবহেলা আর অপমান। শ্যামবর্ণ গায়ের রং নিয়ে রিয়াদ প্রায় তাকে কালো বলে, কটাক্ষ করত, কারণ নিজের ইচ্ছায় নয়, মায়ের জোরে তাকে বিয়ে করতে হয়েছিল। তবে গুঞ্জন সব সহ্য করে সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। ভেবেছিল একদিন হয়তো রিয়াদ তাকে মেনে নেবে, কিন্তু একদিন সে একটি চিঠি লিখে হঠাৎ উধাও হয়ে যায়। এরপরও গুঞ্জন আরও 2 মাস শ্বশুরবাড়িতে অপেক্ষা করে। শ্বশুরবাড়ির মানুষের কাছে সে হয়ে উঠেছিল বোঝা। অপমান, তিরস্কার আর কটু কথার ভারে দম বন্ধ হয়ে আসতো তার। শেষ পর্যন্ত বাবা আর মা মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তাকে নিজেদের কাছে ফিরিয়ে নিয়ে আসেন। এরপর গুঞ্জন আবার বই হাতে তুলে নেয়। ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে
নিজের পড়াশোনার খরচ চালাতে থাকে। বাইরে থেকে সবাই তাকে স্বাভাবিক দেখলেও গভীর রাতে বালিশ ভিজিয়ে কান্না করাই যেন তার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়ায়। কিন্তু সে আশা ছিল মরীচিকা। রিয়া তার ফেরেনি, বরং অন্য এক সুন্দরীর প্রেমে পড়েছিল। আর গুঞ্জন শিখেছিল সব প্রতীক্ষা শেষ মিলনে হয় না। গুঞ্জন জানতো না, যার ফেরার অপেক্ষায় প্রতিটি সকাল শুরু করেছে, প্রতিটি রাত চোখের জলে শেষ করেছে, সে মানুষটা আর কোনোদিনই তার জীবনে ফিরে আসবে না। দিন কেটে যায়, মাস পেরিয়ে যায়। তবুও গুঞ্জন প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতো। বাড়ির সামনে কোনো পায়ের শব্দ শুনলেই বুকটা ধক করে উঠত। মনে হতো এই বুঝি রিয়াদ ফিরে এসেছে। কিন্তু প্রতিবারে তার অপেক্ষা ভেঙে চুরমার হয়ে যেত। তবুও সে আশা ছাড়েনি। বুকের গভীরে এক ফোঁটা বিশ্বাস বাঁচিয়ে রেখেছিল। একদিন হয়তো রিয়াদ ফিরে আসবে, নিজের ভুল বুঝতে পারবে, তাকে নিজের করে নিয়ে যাবে। কিন্তু নিয়তি তার জন্য অন্য গল্প লিখে রেখেছিল। রিয়াদ আর কখনো ফিরে আসেনি, কারণ সে তখন অন্য এক রূপসীর প্রেমে ডুবে নতুন স্বপ্ন বুনতে ব্যস্ত। আর এদিকে গুঞ্জন নিজের ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রতিদিন একটু একটু করে বাঁচতে শিখছিল। সে জানতো না যে মানুষটার জন্য নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছিল, সেই মানুষটাই একদিন তার জীবনে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার নাম হয়ে থাকবে। অপেক্ষা বড় নিষ্ঠুর। কিছু অপেক্ষা মানুষকে তার প্রিয়জনের কাছে পৌঁছে দেয়, আর কিছু অপেক্ষা মানুষকে সারা জীবনের জন্য নিঃস্ব করে দেয়। গুঞ্জনের অপেক্ষাটাও ছিল ঠিক তেমনই, যার শেষ ছিল না। ছিল শুধু বুক ভরা দীর্ঘশ্বাস আর না ফেরা এক মানুষের স্মৃতি। সবকিছু ভেবে গুঞ্জন একটি দীর্ঘশ্বাস ফেলল, যেন সেই দীর্ঘশ্বাসের সাথেই জীবনের সমস্ত বিষাদ, অপমান আর বিষাক্ত স্মৃতিগুলোকে বুক থেকে ঝেড়ে ফেলতে চাইছে। কতদিন আর অতীতকে আঁকড়ে ধরে বাঁচবে? কতদিন আর নিজের ভাগ্যকে দোষ দিয়ে চোখের জল ফেলবে? না, আর নয়। সে সিদ্ধান্ত নিল, আজ থেকে আর অতীতের অপেক্ষায় থাকবে না। ফিরে তাকাবে না সেই মানুষগুলোর দিকে যারা তাকে অবহেলা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তার গায়ের রং নিয়ে কটু কথা বলেছে, তার আত্মসম্মানকে বারবার ভেঙে চুরমার করেছে। যে সম্পর্ক তাকে শুধুই কষ্টই দিয়েছে, সেই সম্পর্কের শিকল বয়ে বেড়ানোর কোনো অর্থই নেই। গুঞ্জন ধীরে ধীরে চোখের কোণে জল মুছে ফেলল। তারপর আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি আর ভাঙব না, আমি আর কারো করুণ না নিয়ে বাঁচব না। এবার আমি নিজের পরিচয়ে বাঁচব, নিজের স্বপ্নকে সত্যি করব। সেই মুহূর্তেই যেন তার ভেতরে নতুন এক শক্তির জন্ম হলো। যে মেয়েটি এতদিন অপমান সহ্য করে মাথা নিচু করে বেঁচেছিল, আর সেই মাথা উঁচু করে দাঁড়ানোর শপথ নিল। জীবনের সফলতা অর্জন করাই হবে এখন তার একমাত্র লক্ষ্য। সে নিজেকে এখন এক উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পৌঁছে আর কাউকে নিজের মূল্য প্রমাণ করতে হবে না। তার সফলতায় একদিন নীরবে জবাব দেবে সব অপমানের, সব অবহেলার। একদিন ঠিকই সময় বদলাবে। যারা একসময় তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারাই একদিন বিস্মিত চোখে তাকিয়ে থাকবে। যারা বলেছিল এই মেয়েটাকে দিয়ে কিছুই হবে না, তারাই একদিন তার সাফল্যের গল্প অন্যদের শুনিয়ে বেড়াবে। কিন্তু সেদিন গুঞ্জনের মনে কোনো প্রতিশোধ থাকবে না, থাকবে শুধু আত্মতৃপ্তির এক শান্ত হাসি। কারণ মানুষকে হারিয়ে নয়, নিজেকে গড়েই জীবনের সবচেয়ে বড় জয় অর্জন করা যায়। নতুন সূর্যের আলো যেমন অন্ধকার ভেদ করে পৃথিবীকে আলোকিত করে, ঠিক তেমনি গুঞ্জনও নিজের জীবনের অন্ধকার সরিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। আর সেই অধ্যায়ে থাকবে না কোনো অপমানের কান্না, থাকবে শুধু আত্মবিশ্বাস, পরিশ্রম আর নিজের অস্তিত্বকে নতুন করে প্রমাণ করার অদম্য ইচ্ছাশক্তি। গুঞ্জন আজ ওর বাবাকে সঙ্গে নিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে দেখা করে এসেছে। দীর্ঘ আলোচনা শেষে আইনজীবী তার পুরো আইনি প্রক্রিয়াটা বুঝিয়ে দেন। গুঞ্জন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এ সম্পর্কে আর টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। যে সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস আর একসঙ্গে পথ চলার ইচ্ছেটুকুই নেই, সে সম্পর্ক শুধু কাগজে কলমে বাঁচিয়ে রাখার মানে হয় না। আইনজীবীর পরামর্শ অনুযায়ী
প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হবে। এরপর গুঞ্জন সেগুলোতে স্বাক্ষর করে রিয়াদের ঠিকানায় পাঠিয়ে দেবে, যাতে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করা যায়। চিঠিতে অবশ্য রিয়াদ লিখেছিল সময় হলে সে নিজেই ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেবে, কিন্তু সেই কাগজ আর কোনোদিনই আসেনি। হয়তো সময়ের স্রোতে সে নিজের কথাটাই ভুলে গেছে, কিংবা ইচ্ছে করেই আর বিষয়টি গুরুত্ব দেয়নি। আর গুঞ্জন, সে এতদিন অপেক্ষা করেছে, বুকের ভেতর এক চিলতে আশাকে আগলে রেখেছিল। হয়তো একদিন রিয়াদ ফিরে আসবে, হয়তো সব কিছুর অবসান হবে, কিন্তু প্রতিটি দিন সে আশাটাকে একটু একটু করে নিভিয়ে দিয়েছে। আজ আর অপেক্ষা করার মতো কোনো স্বপ্ন অবশিষ্ট নেই। তাই গুঞ্জনও সিদ্ধান্ত নিয়েছে যে সম্পর্ক বহু আগেই ভেঙে চুরমার হয়ে গেছে। সেই সম্পর্কের নামের ভার আর বয়ে বেড়াবে না সে। এবার সব কিছুর ইতি টানবে, আইনসম্মতভাবেই। গুঞ্জনের স্বামী দ্বিতীয় বিয়ে করেছে খবরটা যেন বাতাসের বেগে চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেউ দীর্ঘশ্বাস ফেলে আফসোস করছে, কেউ এসে গুঞ্জনকে সান্ত্বনা দিচ্ছে, আবার কেউ কটাক্ষের তীর সুরে কথা শুনিয়ে যাচ্ছে। তবে গুঞ্জনের সব কথাই আর কান দেয় না, কারণ গত 2 বছরে সে এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। মানুষের কত অপমান, কত তুচ্ছ-তাচ্ছিল্য যে সহ্য করেছে তার হিসাব নেই। কেউ কেউ তো তাকে অপয়া বলতেও দ্বিধা করেনি। পাড়া প্রতিবেশীদের কাজই যেন এমন, নিজেদের ভুল ত্রুটি না দেখে অন্যের জীবন নিয়ে বিচার বিশ্লেষণ করে সমালোচনা করতেই তারা বেশি ব্যস্ত। গুঞ্জন বারান্দায় চুপচাপ বসে দূরে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক তখনই ওর ছোট ভাই ফুয়াদ এসে বোনের পাশে বসে পড়ে। ফুয়াদের বয়স মাত্র 10 বছর, কিন্তু ছোট্ট এই ছেলেটা যেন সবার আগে বুঝে ফেলে তার আপনের বুকের ভেতরে লুকিয়ে থাকা কষ্ট, হতাশা। ফুয়াদ গুঞ্জনের হাতটা নিজের ছোট্ট হাতে মুঠো করে শক্ত করে শান্ত স্বরে বলে, আপনি তুমি একদম কষ্ট পেও না, আল্লাহ সব দেখেন। যারা তোমাকে কষ্ট দিয়েছে একদিন তারা নিজেদের ভুল ঠিকই বুঝবে। তুমি কাঁদলে আমার খুব খারাপ লাগে, তুমি শুধু হাসো, দেখবে একদিন আল্লাহ তোমাকে এত সুখ দেবেন যে আজকের সব কষ্ট ভুলে যাবে। আমি বড় হয়ে তোমার দুঃখ দূর করে দেব, ইনশাআল্লাহ। ফুয়াদের কথা শুনে গুঞ্জনের চোখ দুটো জলে ভরে ওঠে। সে ফুয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে আলতো করে একটু চুমু খেয়ে বলে, আমি কষ্ট পাচ্ছি না সোনা। তোর মতো এত লক্ষ্মী ভাই যার আছে তার কি কোনো কষ্ট থাকতে পারে? কথাটা বলে গুঞ্জন ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। দুই ভাই বোনের এমন ভালোবাসাময় দৃশ্য দেখে দরজার আড়াল থেকে আয়শা বেগমের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। তিনি মনে মনে প্রার্থনা করেন, আল্লাহ আমার ছেলে মেয়ে দুটোকে তুমি সবসময় ভালো রেখো। বিকেলের শেষ রোদের ঝলকানি ধীরে ধীরে উঠান জুড়ে নেমে এসেছে। মাঠ থেকে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন গুঞ্জনের বাবা। সারাদিন রোদে পুড়ে জমিতে চাষাবাদ করেছেন। কাঁধে লাঙ্গল, শরীরে ঘামের গন্ধ, পায়ে শুকিয়ে থাকা কাদামাটি। এই মানুষটার কঠোর পরিশ্রমে চলে তাদের ছোট্ট সংসার। বাবাকে উঠানে ঢুকতে দেখেই গুঞ্জন তাড়াতাড়ি রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে তার হাতে ধরিয়ে দেয়। গুঞ্জনের বাবা পানির গ্লাসটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। শ্যামবর্ণ মেয়েটার মুখে আলাদা কোনো চাকচিক্য নেই, তবুও তার মধ্যে এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। বড় বড় টলমলে চোখ, শান্ত মুখশ্রী আর ঠোঁটের কোণে লাজুক হাসি। যে একবার গুঞ্জনের দিকে তাকাবে সে দ্বিতীয়বার না তাকিয়ে পারবে না। তার সৌন্দর্য রূপের জৌলুসে নয়, বরং সরলতা আর কোমল মায়াই। যেন গ্রামের ভোরে শিশির ভেজা শিউলি ফুল, নিরাভরণ অথচ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর। মেয়ের মুখের দিকে তাকাতেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে তার। আজ গুঞ্জনের জীবনের এই পরিণতির জন্য তিনি নিজেকেই দোষী মনে করেন। সেদিন যদি মেয়েটার কথাটা শুনতেন, গুঞ্জন তো পড়তে চেয়েছিল, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চেয়েছিল, অথচ সমাজের কথা ভেবে মানুষের কথায় বিশ্বাস করে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিয়েছিলেন। আর সেই ভুলের বোঝা যেন প্রতিদিন তার বুকের ওপর পাথরের মতো চেপে বসে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে। মেয়ের মাথায় স্নেহ ভরে হাত রেখে তিনি নরম কণ্ঠে জিজ্ঞেস করেন,
তোর পরীক্ষার রেজাল্ট কবে দিবে রে মা? প্রশ্নটা শুনেই গুঞ্জনের হঠাৎ রেজাল্টের কথা মনে পড়ে। গত কয়েকদিন ঝড়ঝাপটায় সে যেন পুরোপুরি ভুলে গিয়েছিল এই গুরুত্বপূর্ণ বিষয়টা। মুখে হালকা দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে। এই তো বাবা, আর 3 দিন পরেই রেজাল্ট প্রকাশ হবে। মেয়ের চোখে মুখের উদ্বেগটা বাবার দৃষ্টি এড়ায় না। তিনি মৃদু হেসে আশ্বাসের সুরে বললেন, এটা নিয়ে এত চিন্তা করস কেন মা? আমার মন কইতেছে তুই অনেক ভালো রেজাল্ট করবি। আল্লাহ তোর পরিশ্রম কখনো ফালাইয়া দিব না। দেখিস, তোরে নিয়ে একদিন আমাগো বুক গর্বে ভইরা যাইব মা। বাবার কণ্ঠে থাকা অগাধ বিশ্বাস আর ভরসা যেন গুঞ্জনের অস্থির মনটাকে একটু হলেও শান্ত করে দেয়। গুঞ্জন বাবার দিকে তাকিয়ে মৃদু হাসে। সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য কষ্ট, আবার নতুন করে স্বপ্ন দেখার এক ফোঁটা সাহসও। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রধান ফটক পেরিয়ে গর্জন তুলে ক্যাম্পাস প্রবেশ করলো একটি কালো স্পোর্টস বাইক। বাইকের ওপর বসে থাকা ছেলেটিকে দেখেই চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। সব মেয়েরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে আর কেউ নয়, প্রেম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসার প্রশাসন বিএ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আলোচিত এবং বহু পরিচিত মুখগুলোর মধ্যে অন্যতম। প্রেম নামটা যেন পুরো ক্যাম্পাস এক আলাদা পরিচয় বহন করে। নতুন থেকে পুরনো অসংখ্য মেয়ের ক্রাশ সে। তাকে এক নজর দেখার জন্য অনেকেই অকারণে বিভাগ বা ক্যাম্পাসে ঘোরাঘুরি করে। তবে প্রেম এসবের কোনো কিছুকেই গুরুত্ব দেয় না। ধনী পরিবারের একমাত্র ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই নিজের ইচ্ছেমতো চলতে অভ্যস্ত। ভীষণ রাগী, অহংকারী আর বেপরোয়া স্বভাবের। যা একবার চাইবে সেটা না পাওয়া পর্যন্ত থামে না। তাকে ভুলে কেউ বাধা দেওয়ার সাহস করে না। কারণ তার রাগ যেমন ভয়ঙ্কর, তেমনি তার প্রভাব প্রতিপত্তিও কম নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অনেক সিনিয়র পর্যন্ত প্রেমকে সমীহ করে চলে। শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, শহরের প্রভাবশালী মহলেও চৌধুরী পরিবারের নাম যথেষ্ট পরিচিত। আর সেই পরিবারের উত্তরাধিকারী হওয়ায় প্রেমের ক্ষমতা ও প্রভাব নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস পায় না। তবে শুধু প্রভাবশালী পরিবারের সন্তান বলেই নয়, নিজের যোগ্যতাতেও সে আলাদা। পড়াশোনায় অত্যন্ত মেধাবী প্রেম। প্রতিটি সেমিস্টারে ঈর্ষণীয় ফলাফল করে সে। তাই শিক্ষকরা যেমন তার মেধার প্রশংসা করেন, তেমনি তার একরোখা স্বভাব নিয়েও চিন্তিত ও থাকেন। প্রেম বাইকটা পার্ক করে হেলমেট খুলে কাঁধে ঝুলিয়ে বন্ধুদের দিকে এগিয়ে যায়। কালো ডেনিম জিন্স, সাদা টি শার্টের ওপর আনবাটন করা ব্ল্যাক লেদার জ্যাকেট, হাতে দামি ঘড়ি, চোখে কালো সানগ্লাস। এলোমেলো চুলে এক হাত বুলিয়ে সে স্বভাবসুলভ উদাস ভঙ্গিতে বন্ধুদের দিকে তাকালো। প্রেমকে দেখেই ওর এক বন্ধু সায়ন ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, কি রে, এত দেরি করলি কেন? আমরা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আর তোর লাইলি তো আমাদের জ্বালিয়ে মারছে। তোর এক কথা প্রেম তার এক কথা প্রেম আসছে না কেন? প্রেম কখন আসবে? সায়নের কথা শুনে প্রেম বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। কপালে ভাঁজ ফেলে গম্ভীর স্বরে বলল, স্টপ। আমি কি এখানে এসব বাজে বাজে কথা শুনতে এসেছি? যত সব। প্রেমের কথা শেষ হতে না হতেই হঠাৎ কেউ একজন ঝড়ের গতিতে এসে প্রেমকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রেম বিরক্ত মুখে মেঘার হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এক পা পিছিয়ে যায়। কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলল, এই, তোর গায়ে পড়ার স্বভাবটা কবে যাবে বলতো? কতবার বলছি আমার এসব একদম পছন্দ নয়। প্রেমের কণ্ঠে বিরক্তি স্পষ্ট হলেও মেঘা যেন তাতে কিছুই যায় আসে না। সে আরও এক ধাপ এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে ন্যাকামো মেশানো গলায় বলে, উফ বেবি, এত দেরি করলে কেন? জানো তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? প্রেম চোখ উল্টে বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল। কোনো জবাব না দিয়ে নিচু স্বরে শুধু বিড়বিড় করে বলল, ইডিয়েট একটা। তার কথাটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা শিলা, সৌরভ, জিসান, শাওন আর ইতি মুখ চেপে হাসতে লাগলো। এটা তাদের কাছে নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই মেঘার এই অতিরিক্ত আদিক্ষেতা আর প্রেমের বিরক্তি দেখে তারা অভ্যস্ত।
শিলা, মেঘা, সৌরভ, জিসান, শাওন, ইতি আর প্রেম, এই 7 জনকে পুরো ভার্সিটি এক নামে চেনে। তারা ক্যাম্পাসের সবচেয়ে আলোচিত জ্ঞান। ক্লাস থেকে ক্যান্টিন, আড্ডা থেকে ঘুরতে যাওয়া, সব জায়গাতেই তাদের একসঙ্গে দেখা যায়। একসঙ্গে ছাড়া যেন একজনকে ছাড়া যেন অন্যজন চলেই না। তবে প্রেম মেঘাকে সবসময় নিজের ভালো বন্ধু হিসেবে দেখেছে। কিন্তু মেঘার চোখে প্রেম শুধুই বন্ধু নয়, তার বহুদিনের ভালোবাসা। সে সুযোগ পেলে প্রেমের আশেপাশে ঘুরঘুর করে, ইচ্ছে করে তাকে বিরক্ত করে, আবার কখনো সবার সামনেই প্রেমকে নিজের বলে দাবি করে। সবকিছু বুঝেও প্রেম কখনো মেঘাকে কঠোরভাবে কিছু বলে না। কারণ একটাই, মেঘা তার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। ছোটবেলা থেকেই দুই পরিবারের মধ্যে গভীর সম্পর্ক। সেই সম্পর্কের সম্মান রেখেই মেঘার বাড়াবাড়িগুলো নীরবে সহ্য করে যায় প্রেম। যদিও ভেতরে ভেতরে এই অতিরিক্ত গায়ে পড়া স্বভাবটা তার একদমই অসহ্য লাগে। প্রেম একবার চারপাশে চোখ বুলিয়ে বিরক্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এই নাটক আর ভালো লাগছে না তার। ঠোঁট বাঁকিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, গাইস, লেটস গো। এখানে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে নেই। ক্লাসে যাই। প্রেমের কথা শুনে ওর বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল। ইয়া ব্রো, লেটস মুভ। ঠিক তখনই মেঘা ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে প্রেমের হাতটা নিজের হাতে জড়িয়ে ধরল, যেন এটা তার বহুদিনের অধিকার। প্রেম একবার হাতের দিকে তাকালো ঠিকই, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। নির্লিপ্ত মুখে সামনের দিকে হাঁটতে শুরু করলো। প্রেমের পাশে মেঘাকে এভাবে হাঁটতে যেতে দেখে আশেপাশে থাকা মেয়েদের মুখের মুহূর্তেই মলিন হয়ে গেল। কারো চোখে হিংসা, কারো চোখে আফসোস, আবার কেউ হতাশ দৃষ্টিতে প্রেমের চলে যাওয়া দেখেই দীর্ঘশ্বাস ফেলল। পুরো ক্যাম্পাসের সবাই জানে যে মেঘা প্রেমের গার্লফ্রেন্ড। এভাবে বিশ্ববিদ্যালয়ের সবার প্রিয় জনপ্রিয় ছাত্র প্রেম নিজের মতো করেই রঙিন দিনগুলো কাটিয়ে যাচ্ছিল। বন্ধু বান্ধব, হাসি আড্ডা আর ক্যাম্পাস জুড়ে তার উপস্থিতি, সব মিলিয়েই জীবন যেন তার কাছে এক সুন্দর উপভোগের নাম। আর অন্যদিকে কয়েকশো কিলোমিটার দূরের এক ছোট্ট গ্রামের মেয়ে গুঞ্জন নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুকে নিয়ে প্রতিদিন সংগ্রাম করে চলেছে। দুদিনের জীবন যেন সম্পূর্ণ ভিন্ন জগতের গল্প। একজন শহরের আলো ঝলমলে ক্যাম্পাসে পরিচিত মুখ, আর অন্যজন গ্রামের নীরব পরিবেশে কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে এগিয়ে চলা এক স্বপ্নবাস মেয়ে। তারা এখনো জানতো না, ভাগ্য খুব শীঘ্রই তাদের একই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুখোমুখি দাঁড় করাবে। আর সেই আকস্মিক সাক্ষাৎটাই বদলে দেবে তাদের দুজনের জীবন। শুরু হবে এক সম্পূর্ণ নতুন যাত্রা। আজ গুঞ্জনের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। ভোরের আলো ফুটতেই গুঞ্জনের ঘুম ভেঙে যায়। অজু করে ফজরের নামাজ আদায় করে সে। তারপর শান্ত মনে পবিত্র কুরআন তেলাওয়াত করে। এরপর 200 বার দরুদ শরীফ এবং 200 বার ইস্তেগফার পড়ে। আল্লাহর দরবারে দোয়া করার আগে ও পরে দরুদ পড়া এবং নিজের ভুলের জন্য ইস্তেগফার করা, এগুলোকে সে অত্যন্ত গুরুত্ব দেয়। আজ তার একটাই প্রার্থনা, আল্লাহ যেন তার পরিশ্রম কবুল করেন এবং তাকে একটি অসাধারণ ফলাফল দান করেন। তার স্বপ্ন খুব বড় নয়, কিন্তু গভীর। সে চায় ভালো ফল করে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে, পড়াশোনা করে নিজের সব স্বপ্ন পূরণ করতে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে। এটাই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। আল্লাহর কাছে তার চাওয়া একটাই। অন্যদিকে গুঞ্জনের মা আয়েশা বেগমও ফজরের নামাজ আদায় করে মেয়ের জন্য অশ্রুসিক্ত নয়নে দোয়া করেন। সন্তানের জন্য মা বাবার দোয়ার চেয়ে মূল্যবান আর কিছুই হয় না। তাদের আন্তরিক দোয়া সন্তানের জীবনের বরকত বয়ে আনে। তাই আজ এই বিশেষ দিনে মা মেয়ে দুজনের হৃদয়ে একটাই প্রার্থনা, আল্লাহ যেন গুঞ্জনের পরিশ্রমের সর্বোত্তম প্রতিদান দান করেন এবং তার সামনে উজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে দেন। মোবাইলটা হাতে নিয়ে গুঞ্জনের বুকের ভেতরটা যেন ধুকভুক করে কাঁপছে, আঙ্গুলগুলো হালকা কাঁপছে উত্তেজনায়। ভোর থেকে ফজরের নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া সবকিছু করার পরও এই মুহূর্তে বুকের ভেতরটা ধকধক করে কাঁপছে। ধীরে ধীরে সে মোবাইলের স্ক্রিন অন করলো। একবার গভীর নিঃশ্বাস নিয়ে
ব্রাউজারে রেজাল্টের ওয়েবসাইটে ঢুকলো। কাপা হাতে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে লাগলো। প্রতিটি সংখ্যা লিখতে লিখতে তার মনে একটাই প্রার্থনা, আল্লাহ আমার পরিশ্রমকে কবুল করুন, আমার জন্য যা উত্তম সেটাই দান করুন। সব তথ্য পূরণ করে গুঞ্জনের আঙ্গুলটা কয়েক সেকেন্ড সাবমিট বাটনের ওপর স্থির হয়ে রইল। মনে হচ্ছিল এই একটুকু স্পর্শই হয়তো তার জীবনের নতুন এক অধ্যায়ের দরজা খুলে দেবে। চোখ দুটো একবার বন্ধ করে বিসমিল্লাহ পড়ে সে অবশেষে সাবমিট বাটনে চাপ দিল। এরপর কয়েকটি সেকেন্ড কিন্তু গুঞ্জনের কাছে সেই অপেক্ষাটুকু যেন অনন্ত সময়ের মতো দীর্ঘ লাগছিল। গুঞ্জন ধীরে ধীরে চোখ তুলে স্ক্রিনের দিকে তাকালো। প্রথমে নিজের নামটা দেখে বুকের ভেতরটা ধপ করে উঠল। তারপর কাঁপা কাঁপা দৃষ্টির নিচে দিকে নামতেই হঠাৎ তার চোখ স্থির হয়ে গেল একটি লাইনে, রেজাল্ট জিপিএ 5। এক মুহূর্তের জন্য যেন সব কিছু থেমে গেল। গুঞ্জন বিশ্বাসই করতে পারছিল না। সে বারবার চোখ মুছে আবার স্ক্রিনের দিকে তাকালো। না, ভুল দেখছে না, সত্যি সে জিপিএ 5 পেয়েছে। পরক্ষণে তার ঠোঁট কেঁপে উঠল, দু চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে অজান্তেই বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা একমাত্র আল্লাহর। তার কণ্ঠ শুনে ঘরে থাকা সবাই ছুটে এলো। গুঞ্জন কাঁপা হাতে মোবাইলটা এগিয়ে দিতেই সবাই ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। মা তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেয়ের পরিশ্রম কবুল করেছেন। আমি জানতাম তুই পারবি। বাবার চোখেও জল চিকচিক করছে। তিনি মেয়ের মাথায় হাত রেখে শুধু বললেন, আমি আজ তোকে নিয়ে ভীষণ গর্বিত মা। আজকের এই সাফল্য শুধু একটি ফলাফল নয়, এটি ছিল অসংখ্য রাত জেগে পড়াশোনা, অগণিত দোয়া, অটুট ধৈর্য আর আল্লাহর অশেষ রহমতের সুন্দর প্রতিদান। নতুন স্বপ্নের পথে গুঞ্জনের প্রথম বড় পদক্ষেপ আজ সফলতার আলোয় উজ্জ্বল হয়ে উঠল। গুঞ্জন অজু করে জায়নামাজে দাঁড়ালো। চোখের কোণে তখনও আনন্দ অশ্রুর চিকচিক করছে। মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে সে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করলো। সিজদায় মাথা রেখে বারবার বলল, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমার পরিশ্রমকে কবুল করেছেন। সামনের পথটা আরও সহজ করে দিন। আমাকে এমন জ্ঞান দান করুন যা আমার দুনিয়া ও আখিরাত 2 জীবনের কল্যাণ বয়ে আনবে। নামাজ শেষে 2 হাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করল গুঞ্জন। আজ তার বুক ভরা স্বস্তি, কিন্তু সেই স্বস্তির মাঝেও জন্ম নিয়েছে নতুন এক স্বপ্ন। তার লক্ষ্য একটাই, ঢাকার কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ছোট শহরের গণ্ডি পেরিয়ে নিজের যোগ্যতার বড় একটি ক্যাম্পাসে পড়ার স্বপ্ন সে বহুদিন ধরে লালন করে আসছে। সে জানে এই পথ সহজ হবে না। আর্থিক সংকট তাকে প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তবু সে হাল ছাড়ার মানুষ নয়। গুঞ্জন মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, যেভাবে হোক সে পড়াশোনা চালিয়ে যাবে। যদি ঢাকায় সুযোগ পায় তাহলে পড়াশোনার পাশাপাশি টিউশনি করবে। নিজের খরচ নিজেই বহন করবে। কারো ওপর বোঝা হয়ে বাঁচতে চায় না সে। দিনের বেলা ক্লাস, বিকেলে টিউশনি, রাতে নিজের পড়াশোনা। প্রয়োজনে এভাবেই চলবে তার জীবন। সে বিশ্বাস করে কষ্ট কখনো স্থায়ী হয় না। আজকের এই সংগ্রামই একদিন তার জীবনের বড় শক্তি হয়ে দাঁড়াবে। বুক ভরা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি সঙ্গী করে গুঞ্জন নতুন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 মাস। সেই কাঙ্ক্ষিত এইচএসসির ফল প্রকাশের কয়েকদিন পর গুঞ্জন দেশের অন্যতম স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করেছিল। আবেদন করার সময়ই মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য থাকা স্কলারশিপের অপশনটিতেও পূরণ করেছিল সে। প্রয়োজনীয় কাগজপত্র, ফলাফল, আয়ের সনদ সবকিছু জমা দেওয়ার পর শুরু হয়েছিল দীর্ঘ অপেক্ষা। কয়েক সপ্তাহ পর এক সকালে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে স্কলারশিপের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। পাশাপাশি গুঞ্জনের দেওয়া ইমেইল ও মোবাইল নম্বরে একটি বার্তা আসে, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দি মেরিটস স্কলারশিপ।
ইয়োর অ্যাডমিশন হ্যাজ বিন কনফার্ম। মেলটা পড়ে কয়েক মুহূর্তেও যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল গুঞ্জন। চোখের কোণে চিকচিক করে উঠেছিল আনন্দাশ্রু। সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করেছিল। এতদিনের পরিশ্রম, অগণিত দোয়া আর নির্ঘুম রাত সবকিছু যেন সার্থক হয়ে গেল সেই একটিমাত্র সংবাদে। এরপর ভর্তি কার্যক্রম সম্পন্ন করে অবশেষে স্বপ্নের শহর ঢাকায় পা রাখে গুঞ্জন। আজ একদিন হলো সে হোস্টেলে উঠেছে। নতুন শহর, নতুন পরিবেশ, নতুন জীবন, সবকিছুই যেন একেবারে অচেনা। তবুও বুকের ভেতর অন্যরকম এক প্রশান্তি। কারণ এই শহরেই যে নিজের স্বপ্ন গড়বে, নিজের পরিচয় তৈরি করবে। গুঞ্জনের রুমমেট সাজিয়া প্রাণবন্ত, হাসিখুশি আর ভীষণ আন্তরিক একটি মেয়ে। মাত্র একদিনে এমনভাবে গুঞ্জনের সঙ্গে মিশে গেছে যেন বহু বছরের চেনা জানা। নতুন জায়গায় এসে যেখানে গুঞ্জনের একটু অস্বস্তি হওয়ার কথা ছিল, সেখানে সাজিয়ার সহজ সরল ব্যবহারের সব অস্তিত্বই অনেকটা দূর হয়ে গেছে। সকালের রোদ জানালার ফাঁক গলে ছোট্ট হোস্টেলের রুমটায় ছড়িয়ে পড়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় হিজাব বেঁধে নিচ্ছে গুঞ্জন। সাদা নীল সুতির সালোয়ার কামিজ, পিঠ ভরা পরিপাটি করে বাঁধা বেনি, কাঁধে একটি কালো ব্যাগ। মুখে কোনো বাড়তি সাজ নেই, তবুও তার সরল সৌন্দর্য যেন আলাদা করে চোখে পড়ে। তবে গুঞ্জনের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। বিছানায় বসে জুতোর ফিতা বাঁধতে বাঁধতে সাজিয়া মুচকি এসে বলল, এই যে ম্যাডাম, এত টেনশন করছিস কেন? গুঞ্জন হালকা হেসে বলল, কেমন যেন লাগছে। ছোটবেলা থেকে যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছি, আজ সেখানেই প্রথম ক্লাস করতে যাচ্ছি। উত্তেজনা হচ্ছে, আবার একটু ভয়ও লাগছে। সাজিয়া উঠে এসে গুঞ্জনের কাঁধে আলতো চাপড় দিয়ে বলল, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। চল এবার যাই। গুঞ্জন জানালার বাইরে একবার তাকালো, তারপর মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, তুমি আমার স্বপ্নের প্রথম দরজাটা খুলে দিয়েছো। আল্লাহ, এখন বাকি পথটুকু সহজ করে দিও। একটা গভীর শ্বাস নিয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিল সে। তারপর সাজিয়ার সঙ্গে হোস্টেলে রুমের দরজা খুলে বেরিয়ে পড়ল স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে নিজের জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে। গুঞ্জন ধীরে ধীরে পা রাখে তার বহুদিনের স্বপ্নের ভার্সিটির বিশাল ক্যাম্পাসে। মুহূর্তে বুকের ভেতরটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে ওঠে। এতদিন যে জায়গাটাকে শুধু কল্পনায় দেখেছে, আর সে সত্যি সেই ক্যাম্পাসে দাঁড়িয়ে। চারপাশে চোখ বুলিয়ে দেখতে থাকে সে। কোথাও বড় বড় গাছের ছায়ায় কয়েকজন শিক্ষার্থী গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে, কেউ প্রাণ খুলে হাসছে। একটু দূরে বেঞ্চে বসে কয়েকজন ল্যাপটপ খুলে গ্রুপ প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। কেউ লাইব্রেরির দিকে দ্রুত হাঁটছে, কারো হাতে মোটা মোটা বই। পুরো ক্যাম্পাস যেন এক ব্যস্ত অথচ প্রাণবন্ত পৃথিবী। প্রশস্ত আর হাঁটার রাস্তায় দুপাশে সারি সারি গাছ, মাঝে মধ্যে রঙিন ফুলের বাগান। বাতাসে ভেসে আসছে তরুণ তরুণীদের হাসির শব্দ। দূরে বিশ্ববিদ্যালয়ের বিশাল একাডেমিক ভবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাশেই ক্যাফেটেরিয়ার সামনে ছোট্ট ভিড়, কেউ নাস্তা করছে, কেউ বন্ধুদের জন্য অপেক্ষা করছে। সবকিছুই গুঞ্জনের কাছে নতুন। বিস্ময় ভরা চোখে চারপাশ দেখছে সে। মনে হচ্ছে যেন এক নতুন জীবনের দরজা তার সামনে খুলে গেছে। কিন্তু কিছুক্ষণ পরে গুঞ্জন একটা বিষয় খেয়াল করলো, যেদিকেই সে হাঁটছে অনেকের দৃষ্টি বারবার তার উপরে সে থেমে যাচ্ছে। কেউ পাশ কাটিয়ে যাওয়ার সময় একবার ঘুরে তাকাচ্ছে, কেউ আবার নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলছে। কয়েকজন মেয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে হাসছে, আবার কেউ কৌতূহলী দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। প্রথমে গুঞ্জন বুঝতে পারল না ব্যাপারটা কি। নিজের পোশাকের দিকে একবার তাকালো সে। তার পরনে ছিল হালকা সাদা নীল রঙের সুতির ঢিলেঢালা সালোয়ার কামিজ, সাদা ওড়না সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, মাথায় পরিপাটি করে পরা সাদা হিজাব। মুখে কোনো সাজগোজ নেই, শুধু চোখে মুখে এক ধরনের শান্ত স্নিগ্ধ সরলতা। আর চারপাশে থাকা অধিকাংশ শিক্ষার্থীর পোশাক ছিল আধুনিক। কেউ জিন্স আর টপ, কেউ ওয়েস্টার্ন পোশাক, কেউ টি শার্ট আর জ্যাকেট পরে এসেছে। ছেলেদেরও বেশিরভাগই পরনে ছিল স্টাইলিশ পোশাক। নিজেকে হঠাৎ যেন একটু
আলাদা মনে হতে লাগলো গুঞ্জনের। অজান্তেই তার আঙুলগুলো ব্যাগের স্ট্যাম্প শক্ত করে চেপে ধরলো। বুকের ভেতরটা কেমন ধুকপুক করতে লাগলো। তবুও সে নিজেকে সামলে নিল। বাবা সবসময় বলতেন, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার চরিত্রে আর শিক্ষায়। বাবা সেই কথাটাই মনে করে গুঞ্জন গম্ভীর একটা শ্বাস নিল। কারো দৃষ্টিকে গুরুত্ব না দিয়ে মাথা উঁচু করে নিজের বিভাগের ভবনের দিকে হাঁটতে শুরু করলো। সে এখানে কারো মন জয় করতে নয়, নিজের স্বপ্ন পূরণ করতে এসেছে। কয়েক কদম এগোতেই পেছন থেকে কয়েকজন সিনিয়রের ডাক ভেসে এলো। এই যে হিজাব আলী, একটু এদিকে আসো তো। গুঞ্জন আর সাজিয়া একে অপরের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে তাদের দিকে ফিরে তাকালো। 4-5 জন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, সবার মুখে কৌতূহলী হাসি, তবে সেই হাসিতে বিদ্রুপের ছাপ স্পষ্ট। একজন ছেলে গুঞ্জনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কি সত্যি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, নাকি ভুল করে গ্রামের কোনো স্কুলে থেকে চলে এসেছো? আর একজন হেসে বলল, এই পোশাক পরে কেউ এখন ক্যাম্পাসে আসে নাকি? মনে হচ্ছে 10 বছর আগের ফ্যাশন। একজন মেয়ে মাথা থেকে পা পর্যন্ত গুঞ্জনকে দেখে তাচ্ছিল্যের সুরে বলল, ওনাটা আর একটু বড় নিলে ভালো হতো, পুরো দাদির মতো লাগছে। কথা শেষ হতেই সবাই হো হো করে হেসে উঠল। গুঞ্জন একবার নিজের সাদামাটা সালোয়ার কামিজ আর পরিপাটি করে জড়ানো ওড়নার দিকে তাকালো। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমার পোশাক নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আমি কি পরবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। এক মুহূর্ত থেমে সবার চোখে চোখ রেখে আবার বলল, যে পোশাক আমার স্বাধীনতা, আত্মসম্মান আর ব্যক্তিত্বকে রক্ষা করবে, সেই পোশাক পরতেই আমি গর্ববোধ করি। আধুনিক হওয়া মানে শরীর দেখানো নয়। আধুনিক হওয়া মানে মানুষের চিন্তা চেতনা আর ব্যবহারে ভদ্রতা থাকা। গুঞ্জন আবার বলল, মানুষকে তার পোশাক দিয়ে নয়, তার চরিত্র, শিক্ষা আর ব্যবহার দিয়ে বিচার করতে শিখুন। তাহলে হয়তো সত্যিকারের শিক্ষিত হওয়াটা মানে বুঝতে পারবেন। কথাটা বলে গুঞ্জন মাথা উঁচু করে সেখান থেকে চলে গেল। আর তার দৃঢ় কণ্ঠের সামনে কয়েক মুহূর্তের জন্য সবাই নির্বাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকলো। গুঞ্জনের যাওয়ার দিকে সাজিয়া গুঞ্জনকে হেসে বলে ওঠে, সবাইকে এভাবে জবাব দেওয়ার সাহস খুব কম মানুষেরই থাকে গুঞ্জন। সত্যি বলতে, তোর কথাগুলো আমার হৃদয়ে লেগেছে। আয় বোন, তুই আমার বুকে আয়। সাজিয়ার এমন কথায় গুঞ্জন মুচকি হেসে দেয়। গুঞ্জন আর সাজিয়া একসাথে ক্লাসরুমে ঢুকে। কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে ঢুকেন। তিনি মুচকি হেসে সবার উদ্দেশ্যে বললেন, তোমাদের জন্য একটা সুখবর আছে। আগামী সপ্তাহে আমাদের বিভাগে বার্ষিক মেধা প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় যে প্রথম স্থান অর্জন করবে তার জন্য থাকবে 10,000 টাকা নগদ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট এবং বেস্ট পারফরম্যান্স সার্টিফিকেট। কথাটা শুনে পুরো ক্লাসে গুঞ্জন শুরু হয়ে গেল। গুঞ্জনের চোখ দুটো হঠাৎই জ্বলে উঠল। টাকার লোভে নয়, বরং নিজের যোগ্যতা প্রমাণ করার এক অদম্য ইচ্ছা তার ভেতরে কাজ করতে লাগলো। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, এই প্রতিযোগিতায় সে অংশ নেবেই। সে সাজিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, চল স্যারের কাছে যাই, আমি আমার নামটা নিবন্ধন করতে চাই। সাজিয়া অবাক হয়ে বলল, তুই সত্যি অংশ নিবি? গুঞ্জন দৃঢ় কণ্ঠে উত্তর দিল, জয় পরাজয়ের পরে দেখা যাবে। চেষ্টা না করে পিছিয়ে আমি আসার মানুষ আমি নই। দুজনে স্যারের কাছে গিয়ে গুঞ্জনের নাম নিবন্ধন করে দিল। স্যারও তার আত্মবিশ্বাস দেখে প্রশংসা করলেন এবং মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিলেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। এসে গেল সেই বহুল প্রতীক্ষিত প্রতিযোগিতার দিন। প্রতিযোগিতার দিন সকাল থেকে পুরো বিশ্ববিদ্যালয় যেন উৎসবের রূপ নিয়েছে। অডিটোরিয়ামের সামনে শিক্ষার্থীদের ভিড়, চারদিকে ব্যানার, মাইকে ঘোষণার শব্দ আর সবার চোখে মুখে উত্তেজনার ছাপ। গুঞ্জন শান্তমুখে সাজিয়ার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো ভয় নেই, আছে শুধু আত্মবিশ্বাস। অন্যদিকে ক্যাম্পাসের সবচেয়ে মেধাবী ও টানা 3 বছরের চ্যাম্পিয়ন প্রেম চৌধুরী আত্মবিশ্বাসী ভঙ্গিতে অডিটোরিয়ামে প্রবেশ করতে চারিদিকে করতালির ঝড় ওঠে। দেখ, প্রেম ভাইয়া এসে পড়েছেন, এবারও উনি জিতবেন, প্রেমকে হারানো অসম্ভব।
এসব কথা শুনেও গুঞ্জনের মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। সে শুধু মুচকি হেসে নিজের ফাইলটা আরও শক্ত করে ধরল। মঞ্চে উঠে সঞ্চালক ঘোষণা দিলেন, এবারে চূড়ান্ত পর্বে মুখোমুখি হতে চলেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের 3বারের চ্যাম্পিয়ন প্রেম চৌধুরী এবং নতুন প্রতিযোগী গুঞ্জন ইসলাম। ঘোষণা শেষ হতেই পুরো হলরুম করতালিতে কেঁপে উঠল। প্রেম প্রথমবারের মতো গুঞ্জনের দিকে তাকালো। সাদামাটা পোশাক, মাথায় পরিপাটি করে ওড়না, চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। তাকে দেখে প্রেমের ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মনে মনে বলল, এই মেয়েটা আমার প্রতিদ্বন্দ্বী? 5 মিনিটও টিকতে পারবে না ও আমার সামনে। অন্যদিকে গুঞ্জন একবারও প্রেমের দিকে তাকিয়ে সময় নষ্ট করল না। তার সমস্ত মনোযোগ ছিল প্রতিযোগিতায়। প্রথম রাউন্ড শুরু হলো। একটার পর একটা কঠিন প্রশ্ন, যুক্তি, বিশ্লেষণ, দুজনেই অসাধারণ উত্তর দিল। দর্শকেরা মুগ্ধ হয়ে দেখছিল। দ্বিতীয় রাউন্ডে গুঞ্জনের যুক্তির গভীরতা দেখে বিচারকদের মুখেও প্রশংসার হাসি ফুটে উঠল। প্রেম প্রথমবারের মতো বুঝতে পারল প্রতিপক্ষকে সে যতটা সহজ ভেবেছিল সে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। শেষ রাউন্ডে একটি জটিল বিষয় নিয়ে তাৎক্ষণিক বক্তব্য দিতে বলা হলো। প্রেম সুন্দরভাবে বললেও গুঞ্জনের বক্তব্য ছিল তথ্য সমৃদ্ধ, সাবলীল এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, যার প্রতিটি যুক্তিতে ছিল আত্মবিশ্বাস, ভদ্রতা আর অসাধারণ বিশ্লেষণ। বক্তব্য শেষ হতেই পুরো অডিটোরিয়ামে দাঁড়িয়ে করতালি দিতে শুরু করলো। কয়েক মিনিট পর বিচারকদের সিদ্ধান্ত ঘোষণা করা হলো। এবারের আন্তঃবিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে গুঞ্জন ইসলাম। সাজিয়া খুশিতে লাফিয়ে উঠল আর বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। গুঞ্জনের চোখ ভিজে উঠল আনন্দে। সে মঞ্চে উঠে সম্মাননা স্মারক ও 10,000 টাকার পুরস্কার গ্রহণ করল। অন্যদিকে প্রেম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে থাকা ট্রফিটা এবার আর উঠল না। টানা 3 বছরের অপরাজিত রেকর্ড আজ ভেঙে গেছে, তাও এক গ্রামের সাধারণ মেয়ের কাছে। চারিদিকে সবাই গুঞ্জনের প্রশংসা করছে। কেউ বলছে মেয়েটা সত্যিই অসাধারণ, কেউ বলছে আজ প্রেমের এত বছরের রেকর্ড ভেঙে দিল। প্রেম মুঠো করে হাত চেপে ধরল, চোয়াল শক্ত হয়ে গেল, চোখে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। সে দূর থেকে গুঞ্জনের দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ তুমি আমার কাছ থেকে শুধু একটা ট্রফি কেড়ে নাওনি, আমার 3 বছরের সম্মানও কেড়ে নিয়েছো। এই অপমান আমি কখনো ভুলব না গুঞ্জন। আজ থেকে তুমি শুধু আমার প্রতিদ্বন্দ্বী নও, তুমি আমার সবচেয়ে বড় শত্রু। গুঞ্জন তখনও জানত না তার এই একটি জয়ই ভবিষ্যতে তার জীবনের সবচেয়ে বড় ঝড়ের সূচনা করবে। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।